মেসি নেইমারকে নিয়ে পিএসজি আগে কেন এমন করতে পারে নাই, আর এখন কিভাবে করতেছে? পিএসজির সামনে কোনো টিমই দাঁড়াইতে পারতেছে না। ধুর, পিএসজি ওয়ান সিজন ওয়ান্ডার। আসসালামু আলাইকুম, কি অবস্থা ফুটবল প্রেমীরা? 2018 সালের পর পিএসজিতে নেইমার জুনিয়র আসছে, এর সাথে কিলিয়ান এমবাপ্পে ছিল, এরপর লিওনেল মেসি আসছে, এর আগে ইব্রাহিমোভিচ, ডি মারিয়া, ক্যাভানি সবাই খেলে গেছে। বাট পিএসজি কখনোই সাকসেস হইতে পারে নাই। ডোমেস্টিক ট্রফি ছাড়া পিএসজির বড় কোনো ট্রফি ছিল না। বাট রাইট নাও মেসি, নেইমার, এমবাপ্পে কেউ নাই। এই পিএসজি ফুটবল বিশ্বে ডমিনেট করতেছে, বিশ্বের বড় বড় টিমগুলোকে লজ্জাজনক হার উপহার দিতেছে। প্রথমবারের মতো পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, আর একদিন পর হয়তো ক্লাব বিশ্বকাপও জিতে যাবে। এখন আমার মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে। প্রশ্ন হচ্ছে, মেসি, নেইমার, এমবাপ্পে যেটা করতে পারে নাই, মেসি, নেইমার, এমবাপ্পেকে দিয়ে পিএসজি যেটা করতে পারে নাই, এই ইয়ং প্লেয়ারদেরকে দিয়ে পিএসজি এটা কিভাবে করতেছে? ফুটবল বিশ্বে কিভাবে এত রাজত্ব করতেছে? দেখেন, পিএসজির এই পরিবর্তনের পিছনের নায়ক একজন লুইস এনরিক। লুইস এনরিক পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে পিএসজির যে স্বপ্ন ছিল, এত বছর এরা যে স্বপ্ন দেখে আসছে, ওইগুলো পূরণ হইতেছে। এখন সবার মাথায় একটা কথাই আসতেছে, এই লুইস এনরিক পিএসজিকে কী এমন করে ফেলতেছে, পিএসজিতে কী এমন জাদু করছে যে তারা বিশ্বের সেরা টিম হইছে, বিশ্বের সেরা টিম হইতেছে। আমি জাস্ট কিছু পয়েন্ট বের করে আপনাদের সাথে তুলে ধরতেছি, আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছি। দেখেন, পিএসজির আগে প্ল্যান কী ছিল, এদের পরিকল্পনা কী ছিল? এরা বিশ্বের নাম করা বড় বড় প্লেয়ারগুলোকে সাইন করাবে। এদের প্রজেক্ট এমন ছিল, আমরা বিশ্বের বড় বড় যে প্লেয়ারগুলো আছে, নাম করা যে প্লেয়াররা আছে, এদেরকে সাইন করাবো। যার বড় এক্সাম্পল নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রকে রেকর্ড সংখ্যক ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসছিল। এরপর লিওনেল মেসিকে জয়েন করাইছিল। পিএসজির কাছে যখন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড মেসি ছিল, তখন পিএসজি কী চিন্তা করছে? আমরা বিশ্বের সেরা ক্লাব, এখন আমরা স্বপ্ন দেখতেই পারি আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতব, আমরা ইন্টারন্যাশনাল সব ট্রফি জিতব। বাট মেসি, নেইমার, এমবাপ্পেকে নিয়ে পিএসজি শুধুমাত্র ডোমেস্টিক ট্রফি ছাড়া কোনো ট্রফি জিততে পারে নাই। এই পিএসজি আগে মিলিয়ন মিলিয়ন টাকা ইনভেস্ট করতো, বাট এই পিএসজি এখন তাদের প্রজেক্ট চেঞ্জ করছে, তাদের পরিকল্পনা চেঞ্জ করছে। এদের টার্গেট এখন অন্যরকম। এই মুহূর্তে পিএসজির স্কোয়াডে যারা আছে, এরা সত্যি ব্রিলিয়ান্ট, কোয়ালিটিফুল। এরা সত্যি পিএসজির জন্য সিরিয়াসলি খেলতেছে। আগে মেসি, নেইমার, এমবাপ্পে ছিল, পিএসজির হাইপ ছিল, বাট পিএসজির মিড ছিল না, পিএসজির কন্ট্রোলার ছিল না, আর ডিফেন্সও তেমন স্ট্রং ছিল না। হ্যাঁ ছিল, বাট ওই রকম কোয়ালিটিফুল না। বাট এখন এই যে লুইস এনরিকে জয়েন করছে, লুইস এনরিকে জয়েন করার পর পিএসজি টোটালি চেঞ্জ। লুইস এনরিকে জয়েন করার পর মেসি ক্লাব ছেড়ে গেছে, দেন নেইমার জুনিয়র ক্লাব ছাড়ছে, আর গত সিজন কিলিয়ান এমবাপ্পেও ক্লাব ছেড়ে গেছে। এখন লুইস এনরিকের হাতে ওইরকম তারকা কোনো প্লেয়ার নাই। তবে যে প্লেয়াররা রাইট নাও লুইস এনরিকের সাথে আছে, এরা সবাই সেম লেভেলের, এদের লেভেল সেম, এদের কোয়ালিটি সেম। আর এই সেম লেভেলের প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু লুইস এনরিকে সাকসেস। ওনার প্রজেক্ট এখন এই প্লেয়ারদেরকে নিয়ে, পিএসজির প্রজেক্ট এখন এই ইয়ং প্লেয়ারদেরকে নিয়ে। আর এই প্লেয়ারদেরকে নিয়ে লুইস এনরিকে তার ট্যাকটিক্যাল গেম খেলাইতেছে। আপনারা লক্ষ্য করছেন কি না জানি না, আগের পিএসজি আর এখনকার পিএসজি অনেক ব্যবধান ভাই। এখনকার পিএসজি ট্যাকটিক্যাল গেম খেলে। এই যে লুইস এনরিকে, উনি সব কিছু চেঞ্জ করছে, সব কিছু সেট করছে। হ্যাঁ, প্রত্যেকটা টিম ফুটবল খেলে, বিশ্বের সেরা সেরা ক্লাব আছে, ফুটবল খেলে, বাট লুইস এনরিকের মতো, পিএসজির মতো এমন গোছানো গেম, কন্ট্রোলিং গেম আমার মনে হয় না এই মুহূর্তে অন্য কোনো ক্লাব খেলতে পারতেছে। শুধুমাত্র খেলে গেলেই হয় না, ট্যাকটিক্স ইউজ করলেই হয় না ভাই। গেম ম্যানেজমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। সবাই খেলে, সবাই স্কোর করে, উইন হয়, বাট ম্যাচ কন্ট্রোল কয়জনে করতে পারে? কয়টা টিম করতেছে? যেটা লুইস এনরিক এখন করতেছে। আমি বড় কোনো এক্সাম্পলে যাব না, আমি জাস্ট দুটো ম্যাচের এক্সাম্পল দিই। এই যে ইন্টার মায়ামির সাথে
আর রিয়াল মাদ্রিদের সাথে লুইস এনরিকের যে গেম ছিল ওই দুইটা গেমে পিএসজি চাইলে কিন্তু হাফ টাইমের পর আরও স্কোর করতে পারত, স্কোর লাইন অনেক বড় হইতো, বাট লুইস এনরিকে ওইটা করে নাই। উনি গেম ম্যানেজ করে ফেলছে। হাফ টাইমের পর উনি টোটালি চুপ খেয়ে গেছে। হাফ টাইমের পর উনি কি চাইছে, ওনার টিম ওনার মতো করে খেলুক, একটা কন্ট্রোলে চলে আসুক। হ্যাঁ, উনি গেম কন্ট্রোল করছে, এমন না যে রিয়াল মাদ্রিদ হিউজ ডমিনেট করছে, এমন না যে ইন্টার মায়ামি হিউজ ডমিনেট করছে। যে যেমনই খেলুক, তবে ম্যাচ কন্ট্রোলার লুইস এনরিক ছিল। আমি কিভাবে বলতেছি ম্যাচ কন্ট্রোলার লুইস এনরিক ছিল? দেখেন, বল কিন্তু পিএসজির পায়ে ছিল, এরা নিজেদের মধ্যে ঘুরাইতেছে, এরা ডিফেন্স করতেছে, এদের মিড নিচে আসতেছে, নিচে খেলতেছে। লুইস এনরিকের ট্যাকটিক্স কী ছিল? ভাই, বল আমাদের পায়ে থাকবে, আমরা ওইরকম অ্যাটাক করব না, বাট কন্ট্রোল আমাদের থাকবে। আর এই যে সেটিংস, এটা লুইস এনরিকের অনেক মাস্টার মাইন্ড ট্যাকটিক্স ভাই। আর এই ব্যাপারগুলো লক্ষ্য করলে আপনি কিন্তু পিএসজি আর অন্য টিমগুলোর পার্থক্য খুঁজে বের করতে পারবেন, আপনি পার্থক্য পাবেন। এদের মিডের কন্ট্রোলিং জোস ছিল, এদের ডিফেন্সিভ লাইন একদম সলিড ছিল। ফার্স্ট হাফে এরা কী করে, ইউজ প্রেস করে, অ্যাটাক করে, স্কোর করে ফেলে। বাট সেকেন্ড হাফে এরা চুপ খেয়ে যায়, আমাদের এখন আর প্রয়োজন নাই, এনাফ। ফার্স্ট হাফে লিড নেওয়ার পর লুইস এনরিকে ম্যাচ ম্যানেজিংয়ে চলে আসে, উনি ম্যাচ নিজের কন্ট্রোলে নিয়ে আসে। এরপর এই যে লুইস এনরিকের টিম পিএসজি স্কোর করে, এরা কিভাবে করে আপনি জাস্ট ট্যাকটিক্সগুলো দেখেন। লুইস এনরিকের টিম খুব দ্রুত স্কোর করতে পারে কেন, কিভাবে করতেছে? এরা কি করে জানেন? এদের ডিফেন্ডাররা বল পাস করে মিডে, মিডে বল পাস করার পর প্রতিপক্ষ মিডে আসে, এরা এখান থেকে বল উইন করার ট্রাই করে, বল উইন করে অ্যাটাকে যাওয়ার চিন্তা ভাবনা করে। আর যখন প্রতিপক্ষের প্লেয়াররা উপরে চলে আসে, মিডে চলে আসে, তখন পিএসজির মিডফিল্ডাররা বল আবার ব্যাক পাস করে, বল ডিফেন্সে পাঠায়। আর বল ডিফেন্সে পাঠানোর পর প্রতিপক্ষ ভাবে আমরা এখন উপরে যাই, আমরা প্রেস করি, অ্যাটাক করার ট্রাই করি। যখন প্রতিপক্ষ পিএসজির ডিফেন্সিভ লাইনে চলে আসে, তখন পিএসজির ডিফেন্ডাররা কী করে, এরা একটা লং পাস মারে মিডে, আর না হয় ফাইনাল থার্ডে, এরা ওইখানে হিউজ স্পেস পায়। আর এটা সব থেকে বেশি কাজে লাগাইতেছে। অ্যান্ড এইখানে কিন্তু লুইস এনরিকে সব থেকে বেশি ট্যাকটিক্স ইউজ করছে, অ্যান্ড এই ট্যাকটিক্সে লুইস এনরিকে সাকসেস। এরপর মাস্টার মাইন্ড আরও একটা ট্যাকটিক্স, পিএসজির অ্যাটাকিং লাইনে 3 জন, বাট এইখানে কোনো স্ট্রাইকার খেলে না, খেলে বাট স্টার্ট করে না। এখানে ডেম্বেলেকে নাম্বার 9 পজিশনে খেলায়, বাট ডেম্বেলে একজন রাইট উইঙ্গার, হ্যাঁ লেফট উইঙ্গও খেলতে পারে। সো লুইস এনরিকে কী করে, ডুয়েকে রাইট উইঙ্গে খেলায়, কাভার্টসখেলিয়াকে লেফট উইঙ্গে খেলায়, আর নাম্বার 9 পজিশনে ডেম্বেলেকে। এর মেন কারণ কি জানেন? এর মেন কারণ হইতেছে এরা 3 জনই কিন্তু উইঙ্গার, এরা প্রত্যেকটা পজিশনে খেলতে পারে, রাইট উইং বলেন, লেফট উইং বলেন। সো এরা কী করে, এরা গেমের মধ্যে তাদের পজিশন সোয়াপ করে। পজিশন সোয়াপ হওয়ার পর এদের যে গেম, এখানে গেম ডাউন খায় না, কারণ ওর অভ্যাস আছে এই পজিশনে খেলে। ও যেমন ডেম্বেলে যদি পজিশন সোয়াপ করে ডুয়ের সাথে, সে রাইট উইঙ্গে আসলে তার প্রপার গেম দিতে পারবে। লেফট উইঙ্গে যাক, ওইখানে প্রপার গেম দিতে পারবে। যদি ডেম্বেলে লেফট উইঙ্গে যায়, তাহলে আপনারা কি দেখবেন? আপনারা দেখবেন কাভার্টসখেলিয়া নাম্বার 9 পজিশনে চলে আসছে, ডেম্বেলে ওইখান থেকে ভালো করতেছে, কাভার্টসখেলিয়া এইখানে ভালো করতেছে, রাইট উইঙ্গে ডুয়ে ভালো করতেছে। আর এদের 3 জনের মধ্যে, এদের 3 জনের কম্বিনেশন জাস্ট অন্যরকম। এই 3 জন অ্যাটাকার রাইট নাও বিশ্বের সেরা অ্যাটাকার। পিএসজির অ্যাটাকিং লাইন এই মুহূর্তে বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন, এটা আপনাকে মানতে হবে, আপনি যত কিছুই বলেন। আর এই যে লুইস এনরিকে এইসব ট্যাকটিক্স ইউজ করে, এইসব পরিকল্পনা এই টিমটাতে অ্যাপ্লাই করতেছে, এই টিমটাকে সেট করতেছে, এইসব কিছুর কারণেই কিন্তু পিএসজি এমন সাকসেস। বাট লুইস এনরিকের কাছে এই মুহূর্তে যে স্কোয়াড আছে, যে প্লেয়াররা আছে, এদেরকে নিয়ে আগামী কয়েক বছর পিএসজি
ফুটবল বিশ্বে তাদের দাপট দেখাবে। এপিএসজির স্কোয়াড ওয়ান সিজন ওয়ান্ডার না ভাই।